এবারে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি 266 ফেনী 3 এলাকা থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব রহিমউল্লাহ। মাননীয় সদস্য, আপনার সময় 10 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সর্বপ্রথম মহান সংসদে দাঁড়িয়ে সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মহির সাহেবকে, যিনি 81 বছর বয়সেও একজন তরুণের ন্যায় এই 10ম জাতীয় সংসদে সপ্তমবারের মতো 2014-2015 অর্থ বছরের জন্য মোট 2,50,506 কোটি টাকার বাজেট উপস্থাপন করেছেন। মাননীয় স্পিকার, আমার বক্তব্যর শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 75-এর 15ই আগস্টের সকল শহীদদের প্রতি। আমি আরও শ্রদ্ধা ভরে স্মরণ করছি 1971 সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর শহীদদের প্রতি। আমি আরও শ্রদ্ধা ভরে স্মরণ করছি 2 লক্ষ মা বোনদের, যাদের ইজ্জতের বিনিময় আজকের এই বাংলাদেশ। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি 2001 থেকে 2006 সাল পর্যন্ত সোনাগাজীতে বিএনপি জামাত সন্ত্রাসীদের হাতে শাহাদাত বরণকারী আমার সদ্য বড় ভাই ও স্নেহের ভাতিজা মাহফুজ সহ 36 জন নেতাকর্মীদের। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি এমন একজন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নেতৃত্বে সরকারের সাথে কাজ করার সুযোগ পেয়ে, যার নেতৃত্বে বাংলাদেশ স্বপ্ন দেখছে 2021 সালের মধ্যে মাধ্যমায়ের দেশে পরিণত হওয়ার। মাননীয় স্পিকার, আমাদের মতো উন্নতশীল দেশে বাজেট প্রণয়ন ও বাজেট বাস্তবায়ন অত্যন্ত কঠিন ব্যাপার। তাই বাজেটের আকার নিয়ে কথা বলার সুযোগ নেই, তবে বাজেট বাস্তবায়ন বিষয় নিয়ে আমি কিছু আলোকপাত করতে চাই। মাননীয় স্পিকার, গণতান্ত্রিক দেশে স্থিতিশীলতা ও ধারাবাহিকতা রক্ষা হলো একটি গণতান্ত্রিক দেশের উন্নয়নের পূর্বশর্ত। গণতান্ত্রিক স্থিতিশীলতা বজায় থাকলেই মাননীয় অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় যে 7.3 ভাগ পদবীর হার উল্লেখ করেছেন তাহা অবশ্যই বাস্তব। মাননীয় স্পিকার, সরকারের বিরোধিতার নামে গণতন্ত্রের ভাষা যদি জ্বালাও ফোড়াও, হরতাল অবরোধ, চলন্ত গাড়িতে অগ্নিসংযোগ, রেল লাইন উল্টানো, পেট্রোল বোমা নিক্ষেপ সহ সরকারি পুলিশ কর্মকর্তাদের হত্যার মতো ঘটনা ঘটে, তাহলে প্রবৃদ্ধির হার 7.3 ভাগ উন্নয়ন সম্ভব নয়। গত অর্থ বছরে এডিবির বাস্তবায়ন হয়েছে 96 ভাগ, কিন্তু আমাদের দেশের পরিসংখ্যানের বাস্তবতা আলাদা। আমরা দেখতে পাই বাজেটের অর্থ ছাড় বিলম্বের কারণে বছরের প্রথম 6 মাস তেমন কোনো কাজ হয় নাই বলেই চলে। আবার দেখতে পাই বছরের শেষে দিকে মে জুন মাসে কেবলমাত্র অর্থ ব্যয় এবং বাস্তবায়নের হার বাড়ানোর জন্য প্রতিযোগিতা শুরু হয়, যার পরিপ্রেক্ষিতে অর্থ ও কাজের গুণগত মান রক্ষা বাধাগ্রস্ত হয়, যাহা অত্যন্ত দুঃখজনক। তাই মাননীয় অর্থমন্ত্রীকে অনুরোধ করব, বাজেটের বাজেট বরাদ্দের পর যত তাড়াতাড়ি সম্ভব ছাট করে কাজের গুণগত মানের দিকে নজর দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। আজকে আমাদেরকে এই মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে বাজেটের উপর বক্তব্য দেওয়ার জন্য সুযোগ করে দিয়েছে তারাই। মাননীয় অর্থমন্ত্রী এই অর্থ বছর থেকে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা 3,000 থেকে 5,000 টাকা প্রস্তাব করার জন্য আমি ধন্যবাদ জানাই। আমি এখন আমার নির্বাচনীয় এলাকার কিছু সমস্যার কথা এই মহান সংসদে উপস্থাপন করতে চাই।
আমার নির্বাচনী এলাকা হলো সমুদ্র উপকূলীয় এলাকা। এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভালো, কিন্তু পরদিন সকালবেলায় দেখি হয়তো চলাচলের রাস্তা নাই, কারো বাড়িঘর নাই, আবার কারো মৃতদেহ। তাই আমার এলাকার হতদরিদ্র সহযোগিতা এবং জীবনমান উন্নয়নের জন্য ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি এবং প্রতি বরাদ্দে আমার উপকূলীয় এলাকার উপজেলাদ্বয়ের অতিরিক্ত বরাদ্দ দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকায় 32 বছর যাবৎ বঙ্গবন্ধুর আদেশের কোনো সংসদ সদস্য নির্বাচিত হয়নি। এবার আমি নির্বাচিত হয়ে এই মহান সংসদে সোনাগাজী ও দাগনভূঞা জনগণের কথা বলতে এসেছি। আমি আমার এলাকার জনগণের সাথে নির্বাচিত হওয়ার আগে যেই সব প্রতিশ্রুতি দিয়েছিলাম তার কিছু অংশ আপনার মাধ্যমে এই মহান জাতীয় সংসদে উপস্থাপন করছি। আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী সহ সকল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়দের সহযোগিতায় থাকলে আমার নির্বাচনী এলাকার জনগণের কাছে আমার দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা ঘটার অংশীদার হতে পারব বলে আমি আশা করছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা দাগনভূঞার কিছু অংশে গ্যাস থাকলেও সোনাগাজী উপজেলায় গ্যাস সংযোগ নাই। ফেনী জেলার 5টি উপজেলায় গ্যাস সংযোগ আছে। দুঃখজনক হলেও সত্য যে আমার শুধুমাত্র সোনাগাজী উপজেলায় গ্যাস সংযোগ নেই। এই ব্যাপারে মাননীয় বিদ্যুৎ ও জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা দাগনভূঞা 60% বিদ্যুৎ সংযোগ থাকলেও সোনাগাজী উপজেলায় বিদ্যুৎ সমস্যায় বেশিরভাগ জনগণ জর্জরিত। সোনাগাজী উপজেলায় মাত্র 30% জনগণ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। তাই সোনাগাজী উপজেলা সহ দাগনভূঞা উপজেলার নতুন এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা সোনাগাজী পৌরসভাকে এ শ্রেণীতে উন্নতি করার জন্য জোর দাবি জানাচ্ছি এবং বক্তারমুন্সি বাজারকে নতুন পৌরসভা ঘোষণার জন্য জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, গত বর্ষায় আমার নির্বাচনী এলাকার উপজেলাদ্বয়ের বেশিরভাগ এলাকা বন্যায় বিধ্বস্ত হওয়ায় রাস্তাঘাটগুলোর বেহাল অবস্থা। জানি না এই বর্ষা মৌসুমে কি হয়। আমার নির্বাচনী এলাকার সকল রাস্তাগুলো জরুরি ভিত্তিতে সংস্কার প্রয়োজন এবং ফেনী থেকে সোনাগাজী মুড়ি প্রজেক্ট বিকল্প হাইওয়ে রাস্তাটি ডবল লাইনে উন্নত করার জন্য আপনার মাধ্যমে মাননীয় এলজিএডি মন্ত্রী ও যোগাযোগ মন্ত্রী মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি। মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গত 29শে ডিসেম্বর 2010 তারিখ চট্টগ্রাম জেলার মিরেশ্বরী উপজেলায় সফরে এসে ফেনী জেলার সোনাগাজী থানার মুহুরী প্রজেক্ট এলাকায় জেগে ওঠা 17,000 একর জমিতে শিল্প পার্ক নির্মাণ করার জন্য ঘোষণা দিয়েছিলেন। মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী বর্ণিত শিল্প পার্কটি দ্রুততম সময়ের মধ্যে স্থাপনের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে গত 29শে মার্চ 2011 মাননীয় শিল্পমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার সিদ্ধান্ত অনুসারে ফেনী জেলার সীমানায় অবস্থিত এই প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে দ্রুত পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়। তারই পরেই তার কার্যক্রম স্থবির হয়ে পড়ে। আপনার মাধ্যমে উল্লেখিত শিল্পপার্কটি কার্যক্রম দ্রুত বাস্তবায়নের জন্য মাননীয় শিল্পমন্ত্রী মহোদয়ের কাছে জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকায় একটি নৌবন্দর স্থাপন, সদাগরহাট ব্রিজ নির্মাণ, 2 উপজেলায় 2টি মাধ্যমিক বিদ্যালয় সরকারিকরণ, দাগনভূঞা উপজেলায় একটি মহিলা কলেজ নির্মাণ,
2 উপজেলায় 2টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, 2 উপজেলায় 2টি অত্যাধুনিক মসজিদ নির্মাণ এবং সকল হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ।